নমস্কার। সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। রোজ রাত ৯টায় যা বলবো সত্যি বলবো। আর শনিবারের রাত ৯টা বিনোদনের ঘন ঘটা। কি নেই সেখানে? খানা পিনা, খেলাধুলো, শীত। ভাবছেন এই গরমে শীত? চলুন তবে দার্জিলিং। ঠক ঠক করে ঠান্ডায় কাঁপছেন পর্যটকরা। দার্জিলিং এর আজকের টেম্পারেচার কত? 8 ডিগ্রি 8। মার্চ থেকে গরম বাড়তে শুরু করে, পাহাড়েও ঠান্ডা গায়েব হতে শুরু করে। এবার ঘন ঠাসা কুয়াশা, সঙ্গে হাড় কাঁপিয়ে দেওয়া ঠান্ডা মার্চের শেষে। দেখা নেই কাঞ্চনজঙ্ঘার, তবে হাড়ে হাড়ে ঠোকাঠুকি হলেও মজা 16 আনা। দার্জিলিং থেকে দীঘায় চলুন ট্রেনেই রেস্টুরেন্ট। আমি বেলকুনি বাগান থেকে কলকাতার ওদিক থেকে আসছি, আর পাহাড়ের ওয়েদার প্রচন্ড ঠান্ডা, যেটা আনএক্সপেক্টেড। আর আমার সত্যি দার্জিলিং খুবই ভালো লাগছে। আমি এতটা ঠান্ডা আশা করিনি। মার্চের দিকে ভাবলাম হয়তো কম ঠান্ডা হবে। দার্জিলিং থেকে দীঘায় চলুন ট্রেনে বসেই খাওয়া দাওয়া। রেস্তোরাঁ না, চলমান রেস্তোরাঁ নয়, পরিত্যক্ত একটা কামরাকে সাজিয়ে গুছিয়ে রেস্তোরাঁ বানিয়েছে রেল। জগন্নাথ ধাম দীঘায়, তার ঠিক কাছেই। শনিবারের বিনোদনের কথা বলছি, আর আইপিএল এর কথা বলবো না? আজ তো উন্মাদনার দিন। তবে সবচেয়ে বড় বিনোদন বঙ্গ রাজনীতি। এ বলে আমায় দেখ, ও বলে আমায়। সিরিয়ালের নায়ক নায়িকা ভিলেন সব এই এক রাজনীতিতেই আছে। চলুন একে একে শুরু করি। এখন লোকে কথা কম, পোস্টারে কথা বলছে বেশি। হ্যাঁ, পোস্টারে যা বলার, যা কাজ দেখানোর দেখানো হয়ে যাচ্ছে। না হলে বিজেপির পোস্টার, তৃণমূলের পোস্টার তো আলাদা, সেসব পরে দেখব। কিন্তু কোনো নির্দিষ্ট দল, তার মধ্যেই বিভিন্ন লোকজনকে পোস্টারে বার্তা দিচ্ছেন, এমনটা কিন্তু আগে দেখা যেত না। তৃণমূলেরই দেখুন, যুযুধান দুপক্ষ, বিরোধীরা বলছে। গতকাল পোস্টার পড়লো অধিনায়কের, আজ পোস্টার পড়লো সর্বাধিনায়িকার। এ কি প্রতিযোগিতা নাকি? আসলে কে কাকে কি বলতে চাইছে? এই পোস্টারের পিছন দিকে লুকিয়ে রাখা বার্তাটা ঠিক কি? এগুলোই তো প্রশ্ন। পোস্টারগুলোর বার্তা আবার উস্কে দিচ্ছে তৃণমূল কার? পুরনো জল্পনাকে। 26-এর বিধানসভা ভোটের আগে বঙ্গ রাজনীতিতে এখন পোস্টার পে চর্চা। হিন্দুত্বের ইস্যুতে জেলায় জেলায় শাসক বিরোধীদের মধ্যে দেওয়ালে দেওয়ালে লড়াই। এসব ছাপিয়ে রাজ্যের শাসক দল কার্যত এখন পোস্টার যুদ্ধে মেতেছে। শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দক্ষিণ কলকাতায় পোস্টার দেখা যায়। অভিষেককে অধিনায়ক বলে একাধিক পোস্টার পড়ে ফ্যাম ফর টিএমসি সংগঠনের নামে। 26-এর আগে ফের দলীয় সংগঠনে সক্রিয় হতে দেখা যাচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কাট্টু শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বাধিনায়িকা উল্লেখ করে কাট আউট। শহরের একাধিক জায়গায় নেপথ্যে সেই ফ্যাম ফর টিএমসি সংগঠন। সুতরাং জল্পনার সুর আবার সপ্তমে। বিরোধীরা বলতে শুরু করেছে, বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই জোড়া ফুলে অন্তর্বিরোধ বাড়ছে। আর তার জেরেই পরপর দুদিন দুই পোস্টার। তৃণমূল দলের মধ্যে যে প্রবল অন্তর্বিরোধ চলছে, যে প্রবল খাওয়াখাই চলছে, কে কার থেকে বড় তার প্রতিযোগিতা চলছে, এই পোস্টার যুদ্ধের মধ্যে দিয়ে তা স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। যে বাংলার মানুষকে এবার ভাবতে হবে, তৃণমূল তুমি কার? তুমি খোকা বাবু না তুমি মমতার? ব্যানার্জি পরিবারের মধ্যে একটা তুমুল ঝামেলা লেগেছে, এটা তো আমরা জানি, আমরা সবাই শুনেছি, জানছি। তাই একসময় আমরা দেখছি যে ওনার পোস্টার পড়ছে অভিষেক ব্যানার্জির, আবার আজকে সকালে শুনছি ওনার পোস্টারের ওপরে বা পাশে মমতা ব্যানার্জির পোস্টার পড়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা কেন ইন্টারেস্টেড হব বলুন তো? জোড়াফুল শিবির বলছে তৃণমূল বিরাট পরিবার, এখানে রেষারেষির কোনো জায়গা নেই।
দিয়ে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে এখানে তো কোথাও কোনো রেষারেষি বা তুলনার বিষয় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি, এই শব্দবন্ধটা তো আমি চিরকাল ব্যবহার করে থাকি এবং দলের অনেক সিনিয়র নেতারাও এই শব্দবন্ধটাই গ্রহণ করেছেন। ফলে এখানে এটা আছে বা ওটা নেই, এইভাবে কোনো তুলনা করা যায় না। 25-এর গোড়া থেকেই তৃণমূলের রদবদল নিয়ে বিস্তর চর্চা। 2রা জানুয়ারি অভিষেক স্পষ্ট জানিয়ে দেন রদবদল হবেই। সাংগঠনিক রদবদল তো হবেই, রদবদল যখন হওয়ার ঠিক হবে এ নিয়ে চিন্তা করতে হবে না। জল্পনা ডালপালা মেলতেই 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে দলীয় মেগা সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ বুঝিয়ে দেন দলে বস তিনি। ভুতুড়ে ভোটার নিয়ে গড়ে দেন কোর কমিটি, এমনকি 26-এর ভোটেও আইপ্যাকের পরামর্শ নেওয়া হবে স্পষ্ট বলে দেন তৃণমূল নেত্রী। এই প্রেক্ষিতে সর্বাধিনায়িকা জয় হোক পোস্টার। পিকের আইপ্যাক এটা নয়, ওরা অন্য জায়গায় কাজ করে, ও একটা রাজনৈতিক দলও করেছে। এ একটা নতুন টিম, সবাই জানে এদের কোঅপারেশন করতে হবে। বিতর্ক উস্কে বিরোধীদের প্রশ্ন, এভাবে অভিষেক অধিনায়ক পোস্টার দেওয়ার 24 ঘন্টা কাটতে না কাটতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বাধিনায়িকা পোস্টার দেওয়ার অর্থ কি? ঘাসফুলের রাশ নিয়ে কাড়াকাড়ি? যদিও ফ্যাম ফর টিএমসি সংগঠনের দাবি বিতর্কের কোনো জায়গাই নেই, আগে পরে পোস্টার নেহাতি কাকতালীয়। বিজেপি তারা রাজনৈতিকভাবে করছে, এতে রাজনৈতিক কোনো ফায়দা বিজেপি তুলতে পারবে না বলেই বলছে তৃণমূল কংগ্রেস। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস চন্দ্রের সঙ্গে প্রবীর চক্রবর্তী, কলকাতা। এই তো গেল রাজনীতির রাশ ভারী কথা। তবে বঙ্গ রাজনীতিতে রঙ্গের আকাল নেই, রঙ্গ না বলে কুনাট্য রঙ্গ বলতে পারেন। এই বিজেপি নেতা দিলীপ ঘোষকে দেখুন, সমালোচনা, নিন্দা, কোনো কিচ্ছুতে হুঁশ নেই। মেজাজ ঠিক রেখেই বলেছি, যা বলেছি ঠিক বলেছি, যা বলেছি ঠিক বলেছি, যা বলেছি ঠিক বলেছি। যে বেটা বলছে কুকথা, তাকে আমি শিখিয়ে দেবো কুকথা কোনটা, সুকথা কোনটা। বেশি ভদ্রলোকে দেখাতে জান না যেন। চমকে গেলেন নাকি? দিলীপ বাবুর সুবচন এখানে শেষ হয়নি। বিজেপি নেতা আর যা বলেছেন না, শুনে আপনিও কানে আঙুল দেবেন, আপনার চোখ কপালে উঠবেন নিশ্চিত। আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো। দিলীপ ঘোষ কারো বাপের খায় না, কারো জমিদারিতে পাওয়া দেয় না। সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো, আর নাহলে ছ্যাবলামি করলে আমরাও জানি কাকে কিভাবে সুবিধা করতে হবে। আপনি যে ভদ্রতার সীমা অনেক আগেই অতিক্রম করেছেন তা তো শুক্রবারই দেখেছি আমরা। আরে টাকা দিয়েছি, কারো বাপের টাকা নেই, কারো বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। কারো বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। তোমাকে বলেছি চোদ্দপুরুষ তুলবো, চোদ্দপুরুষ তুলবো, চোদ্দপুরুষ তুলবো, চোদ্দপুরুষ তুলবো। আচ্ছা দিলীপ বাবু, সত্যি করে বলুন তো, এইসব শব্দ ভদ্র সমাজে বলা যায়? একজন জনপ্রতিনিধি আপনি তো ছিলেন, না হয় এই ভোটে আপনি হেরেছেন, বলা যায়? দিলীপ বাবু যে কি বলতে পারেন আমরা আগেই দেখেছি। শাড়ি পরে আছেন, একটা পা ঢাকা একটা খোলা, এরকম শাড়ি পরতে দেখিনি। যদি পাটা বার করে রাখবেন, শাড়ি কেন বারমুড়া পরতে পারেন, তাহলে পরিষ্কার দেখা যায়। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরার আমি ত্রিপুরার মেয়ে, মানে বাপ তো ঠিক করে, যাত্রার মেয়ে হওয়া ঠিক না। আমি গরুর কথা বললে অনেকের শরীর খারাপ হয়ে যায়, এরকম বলছি। হ্যাঁ, গাধারা গরুর কথা বুঝতে পারবে না। আমরা গোমূত্র খাবো, গোময় খাবো। অলেক কুনাট্য রঙ্গে মজে লোক রাড়ে বঙ্গে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির কথা শুনে আগে এমনটাই বলতেন অনেকে, তবে খড়গপুরে ছবিটা একেবারে আলাদা। এবার মুখে হাসি নেই, শুধু রাগ। আর দিলীপ বাবু ঠিক করেছেন তিনি নিজের রেকর্ড নিজে ভাঙবেন। তিনি গতকাল যে কথা বলেছেন তাকে ছাপিয়ে আজ আরো বেশি বললেন। দিলীপ বাবুই রেকর্ড গড়বেন। কিন্তু এত রাগ কেন? রাজ্য বিজেপিতে সভাপতি বদল হবে, পুরনো পদে দিলীপ ঘোষের ফেরা নিয়ে শুরু হয়েছে জল্পনা। দিলীপ বাবু রেগে গেলেন কেন তার আগে?
রেস থেকে ছিটকে গেছেন নাকি? মাথা গরম তাই? নাকি যেভাবেই হোক খবরে ভেসে নজরে থাকার চেষ্টা? অনেকেই বলছেন লোকসভা ভোটের আগে থেকে দিলীপের সময়টা ভালো যাচ্ছে না। প্রথমে আসন বদল, তারপর হার। প্রকাশ্যে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন পদ্ম শিবিরের ডাকসাইটে এই নেতা। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি, এটাও রাজনীতির অঙ্গ। আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। এইবারও কি তাহলে পাতা কাটা গেছে? মাথা গরম কেন? নাকি হেডলাইনে থাকার মরিয়া কৌশল? না হলে নিজে মুখে বলেন হেডলাইন করুন, বাড়ি থেকে বের করে পেটাবো। যথেষ্ট, পার্টি লাগে না। বাড়ি থেকে ঢুকে মারবো না, বাড়ি থেকে ট্রেনে চৌরাস্তায় মারবো। আর এটা কালকে হেডলাইন করে না। সত্যি হেডলাইনে থাকার কি ভয়ঙ্কর চেষ্টা। শুক্রবার পর শনি দিলীপ ঘোষ যে ভাষায় কথা বলছেন তা টেলিভিশনে আমরা শোনাতে পারবো না। পুরোটা পারছি না। যতটুকু রেখে ঢেকে বিপ দিয়ে সম্পাদিত ছবি ভাষা ততটুকু। শুক্রবার খড়গপুর 6 নম্বর ওয়ার্ডে গিয়ে তুলকালাম বাঁধিয়েছিলেন এই ওয়ার্ডের কাউন্সিলর, স্থানীয় তৃণমূল বিধায়ক প্রদীপ সরকার। খড়গপুরের রাজনীতিতে দুজনের সাপে নেউলে সুর চড়িয়েছেন তিনিও। উনি ভেসে থাকার জন্য, টিকে থাকার জন্য এইসব বালা কথাবার্তা বলছে, এইসব ভাবে টিকে থাকতে। আর টিকে থাকার পদ্ধতি কি না, মেয়েদেরকে 500 টাকা চাকর বলা। ব্যাস, আসরে তৃণমূল। রেল শহরে বিজেপি নেতার বাড়ির সামনে তৃণমূলের বিক্ষোভ, পাল্টা বিজেপির প্রতিবাদ, যাকে বলে ধুন্ধুমার। ব্যাস, আগুনে ঘি। নিজের কুকথার রেকর্ড নিজেই ভাঙছেন দিলীপ। আমি পুলিশ অফিসারে এএসপি অফিসে ফোন করলাম যে আমি 10 মিনিট টাইমিং দিচ্ছি, ওদেরকে বলুন চলে যেতে, নাহলে কিন্তু হসপিটাল হয়ে যেতে হবে। দিলীপ ঘোষ খালি বলেছে, কালকে বলেছিলাম গাড়ি চালিয়ে দেবো উপর দিয়ে, কিন্তু সত্যি চালিয়ে দেবো। এই ধুন্ধুমারে দিলীপের বিরুদ্ধে মহিলাদের অসম্মানের অভিযোগ তুলেছে তৃণমূল। কুকথায় পাল্টা একেবারে দিলীপকে শহর ছাড়া করার ঘোষণা প্রদীপ সরকারের। যে তৃণমূল কংগ্রেস খড়গপুরে চুরি পড়েনি। যদি তৃণমূল কংগ্রেস কালকে চাইতো না, ওই এলাকা থেকে দিলীপ ঘোষ কালকে বেরোতে পারতো না, যেখানে দিলীপ ঘোষ ঝামেলা করতে গেছিল। আর একটা কথাও বলে দিচ্ছি, এরকম যদি দিলীপ ঘোষ বলতে থাকে না, আগামী দিনে খড়গপুর শহরে তৃণমূল কংগ্রেস যদি চায় না, ও খড়গপুর শহরে ঢুকতে পারবে না, এটাও আপনাকে বলে রাখছি। মহিলাদের নিয়ে দিলীপের এই মন্তব্যে শুরু হয়েছে তোলপাড়। সমালোচনায় জেরবার হচ্ছে বিজেপি। দিলীপ ঘোষ মহিলাদের সঙ্গে যে ভাষায় কথা বলেন, মহিলা মোর্চার কই দিলীপ ঘোষের তা কোনো সমালোচনা করতে দেখলাম না। গতকাল বোল্ডার আনার হুঙ্কার দিয়েছিলেন অগ্নিমিত্রা পল, কিন্তু এরপর দিলীপ বাবুর পাশে দাঁড়াবেন কি করে? তবে কে করবে প্রতিকার? রাজ্য বিজেপির বর্তমান সভাপতির মুখের ভাষা আজ শুনুন, একবার শোনাবো আপনাদের। কোন অশিক্ষিত চেয়ারম্যান আছে ওখানে, যেই রাজনীতি করছেন, কালকে যদি পুলিশ না থাকে, আমাদের মহিলারা যদি ওই চেয়ারম্যানকে ঘিরে ধরে তার জামা কাপড় খুলে নেয়, ভালো হবে তো সেটা? আচ্ছা, চুড়ি পরা হাত মানে কি কমজোরি নাকি? মহিলারা কমজোর? তবে দিনের শেষে দিলীপ ঘোষ দম্বার নন। তিনি থাকুন তার কোন আট্টরঙ্গে। বাংলার রাজনীতি আর একটু বিনোদন পাক না হয়। শনিবারের সন্ধেগুলো এভাবেই জমজমাট হয়ে উঠুক। বেশি ভদ্রলোকে দেখাতে যান না যেন। রাজনীতি করছি শত্রুদের বিরুদ্ধে, যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বোর আঁচলের তলায়, তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে। আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবে, যতদিন করবে। রাজনীতি ছেড়ে দেবো, মেজাজ ছাড়বো না বলে। বিজেপির হলোটা কি? একা দিলীপের রক্ষে নেই, দোসর সুকান্ত। মদের দোকানে মহিলাদের নিয়োগের প্রতিবাদে গেরুয়া শিবিরের মিছিল হলো কলকাতায়। আর সেই মিছিলে মেজাজ হারিয়ে ফেললেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি, প্রাক্তনের পর। পুলিশ মিছিল আটকাতে কি ভাষা! শিক্ষা প্রতিমন্ত্রীর মুখে। পুলিশ এরপরে যা পরিস্থিতি আসছে, জনগণ পুলিশকে উদম কেলাবে। পুলিশ যদি এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস হয়ে কাজ করে, পুলিশ কেলানি ছাড়া আর কিছু পাবে না। বিজেপির পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। শাসক শিবির থেকে সুকান্তকে জবাব দিয়েছেন কুণাল ঘোষ। স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে কথা না বলে নিজেদের মতো এমন কিছু করতে যায় যে জায়গাটায় সাধারণ মানুষের সমস্যা হতে পারে, সেই জায়গাটায় নিশ্চয়ই আপত্তি থাকবে। এর বাইরে কোথায় কার কোনটায় আপত্তি করা হয়? সুকান্তর ভাষা সন্ত্রাস থেকে রেহাই পেলেন না বিরোধী তৃণমূলের নেতা কুণাল ঘোষ। যে ভাষায় আক্রমণ করলেন, কানে আঙুল উঠবে আপনারও।
কুণাল ঘোষের বক্তব্য নিয়ে আমি উত্তর দিই না জেনারেলি। কুণাল ঘোষের বক্তব্যে কুকুর বিড়াল ছাড়া আর কেউ কিছু বলবে না। তা কুকুরও কি করবে, ল্যাম্প পোস্টে হিসু করে দিয়ে চলে যাবে কুণাল ঘোষের কথা। শিক্ষিত অধ্যাপক, মার্জিত ভাবমূর্তির মানুষ হিসেবেই পরিচিত সুকান্ত মজুমদার। তার হঠাৎ কেন মাথা এত গরম? বিজেপির ভিতরে চলছেটা কি? প্রশ্ন থাকে। একদিকে কুকথার চাষ, অন্যদিকে ভাগাভাগির অঙ্ক। 2026-এর ভোটের আগে বঙ্গ রাজনীতিতে বিজেপি যে খেলা শুরু করেছে তার হিসেব বোঝা চৈতন্য লালনের বাংলায় বোঝা সত্যি কঠিন। ধর্ম ছাড়া যেন কিছুই বুঝছেন না বিজেপি নেতারা। বিধানসভায় দাঁড়িয়ে ভাগাভাগির অঙ্ক শিখিয়েছিলেন বিরোধী দলনেতা। পিছিয়ে নেই তার দলের বাকিরাও, যেমন বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সামনে আমাদের একটাই লক্ষ্য, সবকিছু ছেড়ে আমাদের হিন্দুত্বর পথে এগিয়ে যেতে হবে। সবাই এক হয়ে আমরা 2026-এর নির্বাচনে এগিয়ে যাই, যাতে আমরা সবটা বিধানসভা বাঁকুড়া জেলায় জয়লাভ করতে পারি। ধর্মনিরপেক্ষ দেশ, সেখানে একটা রাজনৈতিক দলের নেতা বুক ফুলিয়ে বলছেন বিভাজনের কথা, মানুষে মানুষে ভাগাভাগি করে নিজেদের পক্ষে ইভিএম ভরতে চাইছেন। না, অবাক হচ্ছি না আর। কদিন আগে হুগলিতে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলে দেওয়াল ভরিয়েছিল বিজেপি। এবার রিশরায় পাল্টা পোস্টার দিল তৃণমূল। তাদের স্লোগান হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই। কেন এমন পোস্টার? শুনুন হুগলির নেতাদের মুখে। এটা টোটালি পাবলিক রিপারকেশন। মানবিক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মানুষের কাছে কথা রেখেছিলেন সেটা কিন্তু পৌঁছে দিচ্ছেন মানুষ। তিনি দেখছেন না তারা কোন রাজনৈতিক রং করছে, কোন জাতি ধর্ম বর্ণের বিলং করছে। কারণ আমাদের ভারতবর্ষ একটি সেকুলার কান্ট্রি। হিন্দু মুসলিম যারা ভাই ভাই বলছেন, মমতা ব্যানার্জি এখানে পশ্চিমবঙ্গে হিন্দুদের নিরাপত্তা দিতে পারছেন না। পশ্চিমবঙ্গের মানুষ তৈরি আছে এদের যোগ্য জবাব দেওয়ার জন্য। দুই ফুল পোস্টার যুদ্ধে নেমেছে। দেখে শুনে বামেরা ভাবলো আমরা কেন পিছিয়ে থাকবো, চলো পোস্টার দিই। আসরে তাদের যুব সংগঠন ডিওয়াইফাই, তাদের আবার অন্য স্লোগান বিজেপি তৃণমূল ভাই ভাই। বিজেপি তৃণমূল ভাই ভাই, এটা তো কোনো পোস্টারের ব্যাপার না, এটা তো সর্বজনবিদিত। মুখ্যমন্ত্রী মিটিং করতে করতে মাঝে মাঝে পিছনে তাকিয়ে দেখতে হয় যে মিটিংয়ে উনি যাকে রেখেছেন ডায়াসে সে পালিয়ে গেল কিনা, পালিয়ে আবার বিজেপির ঘরে চলে গেল কিনা। সত্যি কি এরা ভাই ভাই? বামেদের পাল্টা সুর চড়িয়েছে দুই ফুলি, কে কার ভাই তা নিয়ে আবার নয়া তরজা। তারা ওই পোস্টার, ওই ফেসবুক, সোশ্যাল মিডিয়া এতেই আছে। সিপিএম বলে পশ্চিমবঙ্গে প্রাসঙ্গিক কিছু নেই। যে কজনকে মাঝে মধ্যে লাল পতাকা হাতে দেখতে পান সেগুলো আবার বাড়ি ফিরে ভোটের সময় বিজেপিকে ভোট দেয়। বামেরা এখন পোস্টারে আর সোশ্যাল মিডিয়াতেই আছে, পোস্টে আছে আর পোস্টারে আছে, বাকি কোনো জায়গায় নেই। জনতার কাছে তো নেই। জনতা বামেদেরকে পুরো সাফাই করে দিয়েছে। ধর্ম নিয়ে নানা দাবি করে নেতারা যখন ইভিএম ভোটে ব্যস্ত, তখন ধর্ম ধরেই আবার ভাইরাল হওয়ার চেষ্টার অভিযোগ। জলপাইগুড়ির ইউটিউবারের বিরুদ্ধে সাইবার থানায় অভিযোগ হয়েছে। থানা পুলিশের পর অবশ্য ক্ষমা চেয়েছেন ইউটিউবার। সব দেখে আমার কি মনে হচ্ছে জানেন তো, একটাই কথা, জাত গেল বলে এ কি আজব কারখানা। সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না 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 না। রাজনৈতিক দলগুলো মেতে রয়েছে পোস্টারে, তরজায়, বাগযুদ্ধে, ধর্মে। আর মানুষ বারবার হাওড়ার উদাহরণ দিতে হয়। কত ঘন্টা হলো বলুন তো নির্জলা রয়েছে হাওড়ার একটা বড় এলাকা। বেলগাছিয়ার ভাগাড়ে পাইপ ফাটলো, যুদ্ধকালীন তৎপরতায় পাইপের কাজ হচ্ছে, কিন্তু সমস্যা থেকে মুক্তি সবটাই ঠেকনা দেওয়ার কাজ, সাময়িক। হাওড়া পুরসভা কবে গঠন হবে? হাওড়া পুরসভায় ভোট কবে হবে? একটা সুস্থ পুর পরিষেবা মানুষ কবে পাবেন? এই প্রশ্নগুলোর কোনো উত্তর নেই। যতদিন না হয় এ তো দায় ঠেলাঠেলির খেলা চলবেই। কষ্টের অবসান চান বাসিন্দারা, স্থায়ী অবসান। কোথায় যাবো, বহুত কষ্ট আছে। এদিকে ওদিকে এদিকে এদিকে ঘুরছি, বাচ্চা নিয়ে এলে মানুষ নিয়ে এলে খাবার ঠিক না চলে। পাইপলাইনে মারাত্মক ফাটলি এক লাইনে দাঁড় করালেও উত্তর হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দাদের। বেলগাছিয়া ভাগাড়ে ধস, হিমশিম হাওড়া পুরসভা।
এলাকায় একের পর এক জলের গাড়ি ঢুকছে। সংলগ্ন এলাকায় পর পর বাড়িতে ফাটল, জল নেই, বিদ্যুৎ নেই, প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের। 3 দিন ধরে জল নেই, কারেন্ট নেই, খাওয়া দাওয়া নেই, ঘর ভেঙে পড়ে গেছে। বৃহস্পতিবার থেকে নির্জলা উত্তর হাওড়া, প্রভাব পড়েছে মধ্য হাওড়া ও শিবপুর বিধানসভা কেন্দ্রের বেশ কিছু এলাকাতেও। এর মধ্যে আবার বৃষ্টির জেরে নতুন করে ধস নেমেছে বেলগাছিয়া ভাগাড়ে। বেলগাছিয়া ভাগাড়ে গত বৃহস্পতিবার ধস নেমে বিপত্তি ঘটে। এখানকার যে রাস্তা রয়েছে সেই রাস্তা ভেঙে আরেকটি রাস্তার ওপর উঠে গিয়েছে। একটি দোকান আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে, সেই দোকানটি সমস্ত ভেঙে চুরে গিয়েছে। আতঙ্কে মানুষজন তারা বাইরে বেরিয়ে এসেছেন এবং এখানে যে ইলেকট্রিক পোস্ট রয়েছে সেই ইলেকট্রিক পোস্ট সেটাও কিন্তু একেবারে ভেঙে গিয়েছে। পুলিশের পক্ষ থেকে কর্ডন করে ঘিরে দেওয়া হয়েছে এবং যাতে কোনোভাবেই এখানকার মানুষজন তারা এই বিপজ্জনক এলাকাতে না আসেন। কিন্তু কি করছে হাওড়া পুরসভা? বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। জলের সমস্যা মেটাতে বেলগাছিয়া মোড়ে বিকল্প পাইপলাইন জোড়ার কাজ শুরু হয়েছে। পরিশ্রুত জলের পাউচ পাঠানো হচ্ছে। দুর্দশা কমছে? এটা কি স্থায়ী সমাধান? উত্তর হাওড়া এবং পার্শ্ববর্তী অঞ্চলে বিস্তীর্ণ এলাকায় জল সংকট দেখা দিয়েছে। সকাল থেকে তারা অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন কতক্ষণে তারা পানীয় জল পাবেন, ফলে কতক্ষণে এই সমস্যা থেকে তারা মুক্তি পাবেন, তারা জল সংকট থেকে মুক্তি পাবেন সেটা নিশ্চিতভাবে তারা জানতে পারছেন না। আমাদের অত্যন্ত দ্রুতগতিতে কাজ হচ্ছে। আমি আশা করছি, আমরা এখানে আধিকারিকদের সাথে কথা বলেছি যারা কাজ করছেন তাদের সাথেও। লেটেস্ট আমরা চেষ্টা করছি কালকের মধ্যে, কিন্তু লেটেস্ট বাই মানডে মর্নিং আমার ধারণা উত্তর হাওড়ার মানুষকে আমরা আবার স্বাভাবিকভাবে জল দিতে পারবো। কালকে একটা সমস্যা আছে এখনো, সেটা কাজ হচ্ছে এবং লাইন জুড়বে। কেএমডি কাজ করছে, খুব যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করছে, ভয়ঙ্কর ডিজাস্টার হয়েছে এটা। মন্ত্রী বলছেন এটা বিপর্যয়, মানুষের দুর্দশা ঘুচবে কবে? পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও আশ্বাস দিচ্ছেন 2-1 দিনেই সমস্যা মিটবে। কলকাতা কর্পোরেশন যেহেতু রোজার সময় ওখানে রেগুলারলি জল দিচ্ছে, আর কেএমডি এই কাজটা এখন হাতে নিয়েছে। আশা করা যায় 2-1 দিনের মধ্যে এই লাইনটা রেস্টোর হয়ে যাবে। রাতের ঘুম উড়েছে উত্তর হাওড়ার বিস্তীর্ণ এলাকার মানুষের। আর কত রাত কষ্টের মধ্যে কাটাতে হবে? চোখের জলে কাটাতে হবে? চাতক পাখির মতো অপেক্ষায় ভুক্তভোগীরা। আচ্ছা, চোখের জলে কি সম্বল পাবলিকের? হাওড়ায় যেমন এক এক জায়গায় সমস্যা এক এক রকম। নেতারা ভাবেন পাবলিকের সমস্যা নিয়ে, নাকি তারা শুধুই ব্যস্ত হিসেব নিয়ে? ভোটের হিসেব, আর একটা ভোট এলো বলে ক্ষমতা দখল করতে হবে তো। কথায় বলে ধর্মের কল বাতাসে নড়ে, কিন্তু রাজনীতি তো ধর্মের নামে হচ্ছে আজকাল। 26-এর আগে ধর্মের তাল ঠুকছে বঙ্গের যুযুধানরা। হুমকি, হুঁশিয়ারি, চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জে তুঙ্গে রাজনীতির পাড়া। বিধানসভা ভোটের আগে ধর্মের নামে আর এক লড়াই দেখবো আমরা, দেখাবো আপনাকে। এটা অবশ্য একটু পুরনো, কিন্তু সামনে এসেছে নতুন করে। দ্বন্দ্বে মতুয়া ঠাকুর বাড়ির 2 মেরুর 2 সদস্য, শান্তনু ঠাকুর, মমতা বালা ঠাকুর। নেপথ্যে মেলা তুমি কার? মতুয়া মানে মাতোয়ারা বা মেতে ওঠা, আর মেলা মানে তো মিলন, কিন্তু বাস্তব কি তাই? আগামী 26শে মার্চ শুরু হচ্ছে মতুয়া ধর্ম মহামেলা। 26 মার্চ মধ্যরাত থেকে 27শে মার্চ দিনভর বারুণী স্নান। এই মেলার মালিকানা নিয়ে মতুয়া ঠাকুর বাড়ির অন্তর্দ্বন্দ্ব নতুন কিচ্ছু নয়, কিন্তু আগে মামলা মোকদ্দমায় জড়িয়েছেন মতুয়া ঠাকুর বাড়ির সদস্যরা। ফের মতুয়া ধর্ম মহামেলা নিয়ে আমনে সামনে মমতা বালার শান্তনু। এবার মেলার আগেই মালিকানার দাবি নিয়ে শটান হাইকোর্টে পৌঁছে গেছেন বিজেপি সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। হাইকোর্ট দুপক্ষকেই জেলা পরিষদে নথিপত্র জমা দিতে নির্দেশ দিয়েছে। শান্তনু ঠাকুর, তার কথা শুনুন। টিএমসির এখন যে সাংসদ আছে রাজ্যসভার, তাকে একতরফা দিয়েছে। তার কতটুকু রাইট আছে সেই মেলা চালাবার? যারা ডিসেন্ডেন্ট অফ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, তারা যদি মেলা না চালাতে পারে, এইভাবে রাজনৈতিক প্রভাব খাটাচ্ছে স্টেট গভর্নমেন্ট। এক পক্ষ যখন মালিকানার দাবিতে আদালতে মামলা ঠুকে দিয়েছে, আর এক পক্ষ তো আর চুপ করে বসে থাকবে না।
তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরও মেলার মালিকানা নিয়ে ছেড়ে কথা বলার পাত্রী নন। সামনে আমাদের 26 ইলেকশন, তাতেও দেখাতে চায় যে এটা করে যাতে পাওয়ারটা, কেননা সেন্ট্রাল মিনিস্টার সেখানে একটা পাওয়ারও দেখিয়ে মানুষের প্রতি সেখানে ভাবছে ভোটের হয়তো পার্সেন্টেজ তার বাড়বে। এটা একটা বড় রকমের সত্যি মানে এটা চিন্তা ভাবনা করে যে যাতে এটা আমি যদি করতে পারি তাহলে ভোটের মার্জিনটা আমার বাড়বে। ব্যাস, মেলা তুমি কার, এই নিয়ে শুরু হয়েছে তাল টোকাটুকি। আচ্ছা, মেলা নিয়ে এত ঠেলাঠেলি কেন? মতুয়া ধর্ম মহামেলার মালিকানা নিয়ে তরজায় সরগরম ঠাকুরবাড়ি। দাঁড়ান, এখানে শেষ হলে তো হয়ে যেত। আসল টুইস্ট এই লড়াইয়ের পিছনের গল্পে। মতুয়াবাড়ির বিভাজন অবশ্য আজকের নয়, সেই 2011-র পর থেকে রাজনীতি দ্বিখণ্ডিত করেছে বাংলার বৃহত্তম তপশিলি সম্প্রদায়ভুক্ত এই জনগোষ্ঠীকে। তাই ভোট এলেই নজর পড়ে ভোট ব্যাংকে, একেবারে গরম হয়ে ওঠে ঠাকুরবাড়ি। রাজনৈতিক আকচাকচি মেলা তুমি কার নিয়ে, কিন্তু মেলার আকচাকচির নেপথ্যে আসলে ভোটের অঙ্ক। মতুয়া ধর্ম মহামেলা মতুয়া সম্প্রদায়ের কাছে আবেগ, ফলে এই মেলার দখল যে পক্ষ নিতে পারবে 26-এ সেই পক্ষ এগিয়ে থাকতে পারবে। আর তাই মেলার মালিকানা নিয়ে শুরু হয়েছে গাজুয়ারি। মতুয়া তাদের ধর্ম উৎসব, সেটারও মালিকানা নিয়ে লড়াই। তৃণমূল বেশি ভাগ পাবে না বিজেপি বেশি ভাগ পাবে? ক্ষতি হচ্ছে সমগ্র মানুষের এবং মতুয়া সমাজের। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, রাজ্যসভার সাংসদ, 2 বিধায়ক, যে পরিবারে সেই মতুয়া ঠাকুরবাড়ি যুযুধান ঘাসফুল আর পদ্মফুলের দ্বন্দ্বে। 24-এর লোকসভা ভোটের মুখে বড়মা বীণাপাণি দেবীর ঘরের তালা ঝুলিয়ে দেন শান্তনু ঠাকুর। লোকসভা ভোটের দিন মতুয়া ধামে অত্যাচারের অভিযোগে অনশনে বসেন মমতা বালা আর তাঁর মেয়ে মধুপর্ণা। 2024-এর 4 মার্চ শান্তনুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন মমতা বালা। ওই বছরের 11ই জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে তৃণমূল বিজেপি সংঘর্ষের রক্ত ঝরে ঠাকুরবাড়িতে। সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে ঠাকুরবাড়ির দুপক্ষের লড়াইয়ে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছিল। রাজনৈতিক কাজিয়ার জেরে বনগাঁ সহ 3টি লোকসভায় মতুয়া মুখের বিকল্প প্রার্থী দাঁড় করিয়েছিল মতুয়া সমাজের বিক্ষুব্ধ অংশ। রাজ্যের তপশিলি সম্প্রদায়ের জনসংখ্যার বড় অংশই মতুয়া সম্প্রদায়ের মানুষ। মতুয়াদের দাবি, রাজ্যে তাদের জনসংখ্যা প্রায় 1.5 কোটি। রাজ্যের অন্তত 40টা বিধানসভা আসনে মতুয়াদের সরাসরি প্রভাব। 70টা বিধানসভা আসনে মতুয়া সম্প্রদায়ের মানুষের বসবাস। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার, পূর্ব ও পশ্চিম বর্ধমানে মতুয়া সম্প্রদায়ের মানুষ থাকেন। এমন সম্প্রদায়ের ভোট ব্যাংক কবজা করতে যুযুধান প্রতিপক্ষের মধ্যে টক্কর, সেটাই তো দস্তুর। তাই 26-এর আগে মতুয়া ভোট কবজা করতে মতুয়া ধর্ম মহামেলার দখল নিতে নেমে পড়েছে তৃণমূল বিজেপি দুপক্ষই। আসলে এত বেশি আকচাকচি না, এত বেশি মারামারি, দলাদলি, ইগো, নিজের স্বার্থ, মানুষের স্বার্থ দেখবেন কখন নেতারা? এই দেখুন না, পই পই করে দলনেত্রী বলে দিয়েছেন কোর কমিটির বৈঠক ডাকতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। দলনেত্রী বলেছেন, না করে উপায় নেই। গড়িমসি করে ফাইনালি দিন 25 পরে সে বৈঠক ডাকা হলো। ঠিক বুঝছেন, বীরভূমের কোর কমিটির বৈঠক, কিন্তু যিনি ডাকলেন ফাইনালি তিনি নিজেই বৈঠকে নেই। কেষ্ট মণ্ডল নিজের ডাকা বৈঠকে গরহাজির। নেতাজি ইন্ডোরে দলের রাজ্য সম্মেলনে কাজল শেখকে নিয়ে চলতে অনুব্রত মণ্ডলকে নির্দেশ দেন মমতা ব্যানার্জি। তৃণমূল নেত্রীর নির্দেশের পর বীরভূমে দলের কোর কমিটির বৈঠক তো হলো, কিন্তু কেষ্ট নিজেই যোগ দিলেন না। কেন? কোথায় ছিলেন? বীরভূমেই দেউচা পাচামি নিয়ে বৈঠকের কথা বললেন অনুব্রত, তাই কোর কমিটিতে ছিলেন না। আমাদের বিডিও সাহেব, আইসি সবাই মিলে বসে একটা কমিটি ছিল, আরো কিছু লোকজন বাড়িয়ে এটা ইমার্জেন্সি একটা কমিটি, একটা পরিকল্পনা মিটিং ছিল। দেউচা পাচামি আবার একটাই তো প্রকল্প, ও কি বলছে আমাকে তো তার গুরুত্ব তো কেউ দিতে পারি না আমি। কিন্তু কাজল শেখ যা বললেন তাতে তো ওই জল্পনাটা অনেক বেড়ে গেল। কেষ্টর গড়হাজিরা নিয়েই প্রশ্ন তুললেন তিনি। কে কি জন্য উপস্থিত ছিল না, কেন ছিল না, সে বিষয়ে তাদের বিষয়। দেউচা পাচামি নিয়ে ইম্পর্টেন্ট মিটিং ডাকা হয়েছে বিদ্যুৎ উন্নয়ন ভবনে, কলকাতার বেলেঘাটা। দেউচাতে কোনো মিটিং নেই, কোনো আলোচনা নেই, কোনো কিছু আছে বলে আমার মনে হয় না। দলনেত্রীর কড়া বার্তার পরেও কি তবে বীরভূমে জারি কেষ্ট কাজল দ্বন্দ্ব?
কাজল শেখকে এড়াতেই কি কোর কমিটির বৈঠকে অনুপস্থিত রইলেন কেষ্ট নিজে বৈঠক ডাকার পরেও? অবশ্য কলকাতার নেতারা এ নিয়ে খুব একটা কথা বলতে চান না, বিশেষত কুণাল ঘোষ। ওটা জেলার ব্যাপার বলে এড়িয়ে গেলেও জয়প্রকাশ মজুমদারের কথাটা শুনুন। দেউপা পাঁচামির সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্যে তিনি এই মিটিংয়ে থাকতে পারেননি। বীরভূমের রাজনীতির ক্ষেত্রে বা একসঙ্গে চলার ক্ষেত্রে কোনো বিপরীত পরিস্থিতি তৈরি হচ্ছে না, হবেও না। নেতারা অঙ্ক কষুন, অঙ্ক কষাই তো কাজ নেতাদের, ক্ষমতার অঙ্ক। কিন্তু পাবলিক, ওই একটু আগে হাওড়া দেখাচ্ছিলাম, বললাম না এক এক জায়গার সমস্যা এক এক রকম। এবার দেখাবো বেপরোয়া সিভিক ভলান্টিয়ারের দাদাগিরি দেখাবো। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের দোষী সাব্যস্ত কে? সিভিক ভলান্টিয়ার তো সঞ্জয় রায়। মৃত্যু কারাদণ্ড হয়েছে তার। জঘন্য এই ঘটনা নাড়িয়ে দিয়েছে সকলকে। একটানা প্রতিবাদ আন্দোলনে উত্তাল হয়েছে রাজপথ। সিভিক ভলান্টিয়ার সঞ্জয়ের কুকীর্তিতে চিৎকার সব জায়গায়। আরজিকরের তরুণী চিকিৎসকের ধর্ষক সঞ্জয় মদ্যপ ছিল। এবার আরো এক মদ্যপ সিভিক ভলান্টিয়ার গুন্ডামি করলো আর বাংলা দেখলো। এবার জায়গাটা খড়দা। সিভিক ভলান্টিয়ারের স্ত্রীর বিরুদ্ধে লোনের নামে প্রতারণার অভিযোগ উঠেছে। উল্টে গুন্ডামি করলেন মদ্যপ সেই সিভিক ভলান্টিয়ার। এত দাদাগিরি, এত সাহস, এত কিছুর পরেও কোন ক্ষমতা বলে, কিসের জোরে সিভিক ভলান্টিয়ার এরকম দাপিয়ে বেড়ায়? সিভিক পুলিশ অফিসার ড্রেস পরে একটা রুল নিয়ে এসে অনবরত আমাদের ছোট বড় বাজে বাজে নোংরা ভাষা বলে আমাদের রুল দিয়ে সমানে সবাইকে মারতে শুরু করে দিল। ঘটনার সূত্রপাত লোনের নাম করে প্রতারণার অভিযোগ ঘিরে। সিভিক ভলান্টিয়ার সন্তু দেবনাথের স্ত্রী ডালিয়া এলাকার মহিলাদের সঙ্গে লোন দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণা করেন বলে অভিযোগ। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে সিভিক ভলান্টিয়ারের বাড়িতে যান বেশ কয়েকজন মহিলা। অভিযোগ, প্রথমে অভিযুক্তের স্ত্রী তাদের ওপর চড়াও হন। পরে সিভিক ভলান্টিয়ার সন্তু মদ্যপ অবস্থায় মহিলাদের ওপর চড়াও হয়ে মারধর করে, এমনকি মহিলাদের খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। আমার একটা ছোট বাচ্চা আছে অসুস্থ, আমার বাচ্চার নাম করে, আমি জানি না, আমার বাচ্চার নাম করে আশেপাশের লোকের কাছ থেকে টাকা তুলিয়েছে। আর সব থেকে বড় কথা হলো, আমি যখন টাকাটা চাইতে যাই আমার লোনের টাকাগুলো, তখন আমাকে বাজে বাজে কথা, রাবাসে হুমকি দেওয়া, আমার বাচ্চাকে তুলে নেওয়ার কথা, এমনকি ওর হাজবেন্ড আমার বাড়িতে এসে আমাকে থ্রেট দিয়ে গেছে, আমাকে আমার হাজবেন্ডকে থ্রেট দিয়ে গেছে। ঘটনায় খড়দা থানা ও ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মহিলারা। তাদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সন্তু দেবনাথকে গ্রেফতার করেছে খড়দা থানার পুলিশ। ঘটনায় আতঙ্কিত এলাকার মহিলারা। আপনি জানেন, রোজই এরকম গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করার মাঝেই আমি কয়েকটা খুব গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে দেখিয়ে দিই। আজও তাই। লন্ডনের উদ্দেশ্যে রওনা মুখ্যমন্ত্রীর। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণে বিলেত যাত্রা। দুবাই থেকে লন্ডনের পথে মমতা বন্দ্যোপাধ্যায়। ফের অমিত শাহর বঙ্গ সফর স্থগিত। ঈদের কারণে রাজ্যে আসছেন না শাহ। চলতি মাসের শেষে রাজ্যে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। নিজের ডাকা কোর কমিটির বৈঠকে গড়হাজির কেষ্ট। দেউচা পাচামি নিয়ে কোনো বৈঠক নেই, জল্পনা বাড়িয়ে মন্তব্য কাজল শেখের। পাত্তা দিতে নারাজ অনুব্রত। নেতাও চোখ রাঙাচ্ছে, সিভিকও চোখ রাঙাচ্ছে। পাবলিকের কি দশা দেখেছেন? দশার আরো এক রূপ দেখুন। মালদায় চলুন, কি দালাল চক্র নার্সিং হোমের। অ্যাম্বুলেন্স চালকদের মধ্যে কিভাবে নেক্সাস, যোগসাজশ, চক্রের হাতে নাতে হদিশ পেয়েছে স্বাস্থ্য দপ্তর। রোগীদের ভুল বুঝিয়ে নার্সিং হোমে নিয়ে যাওয়ার অভিযোগ। মানে ধরুন আপনি বললেন কোনো সরকারি হাসপাতালে যাবেন, অ্যাম্বুলেন্সে উঠলেন, অ্যাম্বুলেন্স চালক আপনাকে ভুজুং ভাজুং দিয়ে নিয়ে চলে গেল প্রাইভেট নার্সিং হোমে। ভাবতে পারেন কি রকম চক্র? মালদায় রমরমিয়ে চলছে নার্সিং হোমের দালাল রাজ। অ্যাম্বুলেন্স চালকদের সঙ্গে যোগসাজশে চলছে দালাল চক্র। হাতে নাতে চক্রের হদিশ পেলেন স্বাস্থ্য দপ্তরের কর্তারা।
বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন মালদার গাজলের আলাল পাহাড়ি ভিটার বাসিন্দা কুমার কোরা। 17 মার্চ তাকে গাজল হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থা সংকটজনক হওয়ায় তাকে মালদা মেডিকেলে রেফার করেন গাজল হাসপাতালের চিকিৎসকেরা। চিকিৎসকদের পরামর্শ মেনে রোগীর পরিজনেরা অ্যাম্বুলেন্স ভাড়া করে তাকে মালদা মেডিকেলে ভর্তির উদ্দেশ্যে রওনা দেন। অভিযোগ, তখনই তাদের ভুল বোঝান অ্যাম্বুলেন্স চালক। মালদা মেডিকেলে না নিয়ে গিয়ে অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান অ্যাম্বুলেন্স চালক। অ্যাম্বুলেন্স চালককে আমরা বলেছি যে মালদা মেডিকেল কলেজে আমরা যাব, তো ড্রাইভার বলছে যে এখানে ভালো ট্রিটমেন্ট হয় না আর কি। অ্যাম্বুলেন্সগুলো মানে এমনভাবেই চক্রান্ত করেছে যে মানে ওখানে প্রথমে 2000 কথা হয়েছে, এখানে আস্তে আস্তে 2500 টাকা করে দিয়েছে। এবার আমাদের মালদা মেডিকেলে না ঢুকিয়ে দিয়ে আবার মানে নার্সিংহোমে নিয়ে গেছেন। অভিযোগ, বেসরকারি নার্সিংহোম থেকে রোগীর পরিবারকে 5 দিনের চিকিৎসা বাবদ 1 লক্ষ টাকার বিল ধরানো হয়। চিকিৎসার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে। 42,000 টাকা দেওয়া হয়ে গেছে, কোনো ট্রিটমেন্ট নাই, কোনো কিছু নাই, সেরকম হয়নি। মানে চিকিৎসার নাম করে খালি টাকা হাতিয়ে নিচ্ছে। বিষয়টি নজরে আসে স্বাস্থ্য দপ্তরের। স্বাস্থ্য দপ্তরের একটি প্রতিনিধি দল বেসরকারি নার্সিংহোম থেকে রোগীকে ছাড়িয়ে ভর্তি করান মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। আমাদের যে নার্সিংহোম ছিল, প্রাইভেট হাসপাতাল ছিল, তার এগেনস্ট আমরা নেসেসারি অ্যাকশন নিচ্ছি। তার হিয়ারিংটা আগামী সপ্তাহে আমরা করব, আর নেসেসারি যে ফাইন আছে বা যেগুলো পেনাল্টিজ সি অ্যাক্টে আছে সেটা আমরা ইম্পোজ করব। একটু ক্রিটিক্যাল আছে এখনো, খুব বেশি মানে ভালো বলতে পারবো না। ভর্তি যখন হয়েছিল তখন থেকে কাছাকাছি একই রকম আছে, আন্ডার ট্রিটমেন্ট চলছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংশ্লিষ্ট নার্সিংহোম কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করেছে। ম্যানেজারকে প্রপোজ করেছি তার এই গাফিলতির জন্য, এই ভুল যাতে না হয় তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ, পরবর্তীতে হবে না। ম্যানেজমেন্ট ভুলই হয়েছে আমাদের, এটা আমরা ভুল স্বীকার করছি, পরবর্তীতে হবে না। নার্সিংহোমের বিরুদ্ধে দালাল চক্রের অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। অ্যাম্বুলেন্স, সিভিক, যারা স্বাস্থ্যকর্মী তারা সব প্রতারক হিসেবে এখন কাজ করছে। জেলা প্রশাসন এবং মালদা জেলার স্বাস্থ্য প্রশাসন তারা প্রত্যেকেই এইসব ব্যাপারে অত্যন্ত কনসার্ন বলে কোনো মানুষ যদি বাইরে কোনো জায়গায় চিটেড হয় তার বিরুদ্ধেও কিন্তু সমস্ত জায়গায় আমাদের এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশনের টিম অত্যন্ত সজাগ আছে। নার্সিংহোমের দালাল চক্রের খপ্পরে পড়েও প্রশাসনিক হস্তক্ষেপে শেষমেশ নিস্তার পেলেন কোরা পরিবার। কিন্তু চিকিৎসার নামে দালাল চক্রের রমরমা পুরোপুরি বন্ধ হবে কবে? রোগী হয়রানি কমবে কবে? প্রশ্ন উঠছে। রণজয় সিংহের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার বাড়ি প্রকল্পের টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, কিন্তু বাড়ি তৈরির জমি নেই। বিপাকে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার 11টি আদিবাসী পরিবার। প্রশাসনের দ্বারস্থ পরিবারগুলি। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ভগবন্তপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রশিয়ারি গ্রাম। এখানেই দীর্ঘ বছর ধরে বাস বেশ কয়েকটি আদিবাসী পরিবারের। জঙ্গলের ধারে মাটির বাড়িতেই বছরের পর বছর সংসার। ভোটার কার্ড, আধার কার্ড, মাটির বাড়িতে বিদ্যুৎ সংযোগ সবই রয়েছে, শুধু নেই নিজস্ব জমি। সম্প্রতি বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢোকে 6টি পরিবারের অ্যাকাউন্টে, কিন্তু জমি না থাকায় বাড়ি তৈরি করতে পারছে না পরিবারগুলি। টাকা তুলতে পারছি না, আমাদের ঘরের জায়গা নাই বলে, বন প্লট আছে বলে টাকা তুলতে দেয়নি। কি করবো, ঘর তো বানাতে হবে, জায়গা নাই বলে টাকা এখন দিচ্ছে না। টাকা ঢুকেছে, টাকা তুলতে পারেনি। কেন বলছে পাট্টা নাই, টাকা পাবেনি। পাট্টা পেলে টাকা পাবি, নাহলে পাট্টা নাহলে টাকা দিবে না। আবাসের টাকা ঢোকা সত্ত্বেও কেন বাড়ি তৈরি করতে পারছে না আদিবাসী পরিবারগুলি? জটিলতা কোথায়? এই পরিবারগুলির নিজস্ব কোনো জায়গা নেই। এখনো পর্যন্ত সরকারিভাবে মেলেনি কোনো পাট্টার জায়গাও। যে জায়গায় পরিবারগুলির বাস তা বন দফতরের। জমি না থাকায় ব্যাংক অ্যাকাউন্টগুলি হোল্ড করিয়ে দিয়েছে প্রশাসন। সমস্যার কথা মেনে নিয়েছেন স্থানীয় শাসক দলের নেতা থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। বিষয়টি নিয়ে প্রশাসনিক কর্তাদের একাধিকবার দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। অনেক বাড়ি আমরা জানিয়েছি, বন দপ্তর যেহেতু জায়গাটা বন দপ্তরের জায়গা, যে জায়গাটায় ওরা বসবাস করছে ওই জায়গাটা হচ্ছে বন দপ্তরে। সেখানে দাঁড়িয়ে বন দপ্তরের কাছে আমরা অনেকবার গেছি। আমাদের ঊর্ধ্বতম যারা সরকারি আধিকারিক আছে তাদেরও আমরা জানিয়েছি। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব বিভিন্ন দপ্তরকে আমরা অবগত করছি
যেহেতু ওদের পাট্টাটা যদি ওরা পেয়ে যায় ওরা বাড়ির কাজ আরম্ভ করবে। যদিও দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ব্লকের বিডিও ও মহকুমা শাসক। দেখছি ওদের যদি পাট্টা দেওয়া যায়, কোনো জমি থাকে সেটা যোগাযোগ করে দেখা হবে বিডিও সাহেবের সঙ্গে, পঞ্চায়েত সমিতি ভূমি কর্মকর্তাদের সঙ্গে আমরা দেখে আলোচনা করে জানাবো কি অবস্থা হয়ে যেতে পারে। আমরা দেখছি খুব তৎপরতার সাথে যাতে ওনারা পাট্টা পেয়ে যায়। 11 জনের মধ্যে 6 জনের নাম রয়েছে বাংলা আবাস যোজনায়, কিন্তু বাকি যে 5 জন যাদের বাংলা আবাস যোজনায় নাম নেই কিন্তু ফরেস্টের জায়গা অ্যাকোয়ার করে আছে, আমরা ওই 11 জনের জন্যই প্রপোজাল পাঠিয়েছি যাতে 11 জনই ফরেস্ট পাট্টাটা পেয়ে যায়। এখন প্রশ্ন উঠছে, বন দপ্তরের জায়গায় বাস করা সত্ত্বেও বাংলার বাড়ি প্রকল্পে পরিবারগুলির নাম তালিকাভুক্ত হলো কি করে? বাড়ি তৈরির জন্য পরিবারগুলিকে অন্যত্র পাট্টা দেওয়া হলো না কেন? বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়েও বন দপ্তরের জায়গায় কি আদৌ পাকা বাড়ি করতে পারবে আদিবাসী পরিবারগুলি? সরকারি টাকা অ্যাকাউন্টে পড়ে অথচ বাড়ি তৈরি করতে পারছেন না জমির অভাবে। জটিলতা কাটার অপেক্ষায় প্রশাসনের মুখ চেয়ে দিন গুনছেন চন্দ্রকোনার আদিবাসী পরিবারগুলি। পশ্চিম মেদিনীপুর থেকে চম্পক দত্তের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার যত খবর তার ভিতরের খবর সব দেব, কিন্তু এবার সময় প্রতিবেশী বাংলার খবর দেওয়ারও। সময় যত এগোচ্ছে তত লাগাম ছাড়া হচ্ছে বাংলাদেশ। লাগাম ছাড়া প্রতিবেশী স্পষ্টতই যে কোনো দেশের বিরক্তির কারণ হচ্ছে। সংখ্যালঘুদের ওপর নির্যাতনের হিসেব নেই, এখন দেশের মানুষই তো নিরাপদ নন। শেখ হাসিনার পতন ঘটিয়ে সোনার বাংলার স্বপ্ন দেখানো ইউনুসদের হাতে এখন নরকের বাংলাদেশ। বিরক্ত ভারত পাত্তা দিতে চায় না আর বাংলাদেশকে। উদ্বেগেও ভারত, উদ্বেগে গোটা বিশ্ব বাংলাদেশ নিয়ে। কদিন আগেই ভারতে এসে বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে গিয়েছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গাবার্ড। স্পষ্ট করেছেন বাংলাদেশ কিভাবে ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। But we see how it's been impacting people here in India, in Bangladesh, currently ongoing in Syria, Israel, and different countries in the Middle East. So this is a threat that I know Prime Minister Modi also takes seriously, and one where the leaders of our two countries will work together to try to identify and defeat that threat. স্পষ্টতই মৌলবাদীদের কথা বলেছেন গাবার্ড, যে মৌলবাদের বেশ গাছ সিরিয়া থেকে পাকিস্তানে। সেই মৌলবাদী দাঁত নখ বের করছে বাংলাদেশে, আর সেই কারণেই ঢাকায় প্রকাশ্যে মিছিল বের করে খেলাফতের দাবি তুলতে পারছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির। সত্যি হজম হচ্ছে না বাংলাদেশের, আর সে কারণেই কাঁটার মতো বেঁধে তুলসীর বক্তব্য। ভারতে বসে মার্কিন গোয়েন্দা প্রধানের বক্তব্যের পাল্টা ইউনুসের দাবি ছিল তিনি ইন্টারন্যাশনাল খেলোয়াড়। আমরা দুনিয়ার মাঠে খেলোয়াড়, আমরা ছোট মাঠে খেলোয়াড় না। বাংলাদেশ যদি বললাম, বাংলাদেশ অপূর্ব একটা দেশ। সেই দেশে যারা আমরা দুনিয়ার মাঠে খেলি, আমাদের দিকে দেখিয়ে লোকে হাততালি এসছে। ঠিকই, হাততালি দিচ্ছে মৌলবাদীরা, লজ্জায় মুখ লুকোচ্ছে মানবতা। সে কারণেই বিরক্তি বাড়ছে নয়াদিল্লি। যেভাবে সেখানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তা নিয়ে আগেও মুখ খুলেছিলেন তুলসি গাবার্ড। গত নভেম্বরে তখনও তিনি মার্কিন গোয়েন্দা প্রধানের দায়িত্ব পাননি। As a member of Congress, I introduced a resolution that called for the protection of Hindus and religious minorities in Bangladesh, people who continue to be targeted and persecuted to this day. Now, the height of this persecution actually began 50 years ago when the Pakistani army systematically murdered, raped, and drove from their homes millions of Bengali Hindus because of their religion and ethnicity. এবার বাংলাদেশের ঘটনায় নিন্দা জানালো আরএসএসও। बांग्लादेश के अंदर जो है हिंदू और माइनॉरिटी कम्युनिटीज जो है उनका जो ह्यूमन राइट वायलेशन हो रहा है और कंटिन्यूअस वायलेंस, इनजस्टिस, ऑपरेशन, ये जो हिंदू समाज सहित ऑल द माइनॉरिटीज ऑफ बांग्लादेश उनके साथ जो हो रहा है उसको लेकर हमने एक चिंता व्यक्त की है। এই কটা দিনে বাংলাদেশের একাধিক আচরণে ক্ষোভ প্রকাশ করেছে, উদ্বেগ প্রকাশ করেছে ভারত। তারপরেও বাংলাদেশে চাল, গম বা দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করেনি ভারত।
সীমান্তে বিজিবি আর বাংলাদেশি পাচারকারীদের একের পর এক উস্কানি সত্ত্বেও সংযম দেখিয়ে চলেছে নয়াদিল্লি, কিন্তু তাতেও শুধরোচ্ছে না পড়শি দেশ। আর কতদিন চলবে এভাবে? ক্রমশ বিরক্তি বাড়াচ্ছে ইউনূসের বাংলাদেশ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। উত্তরায় সেনা ক্যান্টনমেন্টের সামনে এই ধরনের অদ্ভুতুরে স্লোগান, সেনা প্রধানের বদলে হাসনাত। বিতর্ক ছড়ায় হাসনাতের একটি ফেসবুক পোস্ট ঘিরে, যেখানে হাসনাত আব্দুল্লাহ দাবি করেন বাংলাদেশের নির্বাচনে যাতে আওয়ামী লীগ অংশ নিতে পারে সেজন্য নাকি তাকে চাপ দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সমঝোতা করতে বলা হয় তাকে। হাসনাত দাবি করেন ভারতের মদতে কাজ করছেন ওয়াকার, রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করছে সেনা। শুরু হয় গরম গরম ভাষণ। আমাদেরকে মেরে তারপরে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। উই আর ওপেন টু কিল। আমাদের এখন মেরে ফেলবে। আমরা এতক্ষণ পর্যন্ত ডিসকাশনের জন্য আমরা অলওয়েজ ওপেন ছিলাম। আমরা ডিসকাশনের জন্য আমরা অলওয়েজ প্রস্তাব দিয়েছি। এখন আমাদেরকে মেরে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে। আপনারা সংবাদকর্মীরা কেউ টিয়ারশেলের জন্য যাইতে পারতেছিলেন না। এখানে ওপেন একটা জানাজা হয়েছে, জানাজার পর আমরা চলে যাচ্ছিলাম, তাহলে আমাদের উপর কেন অ্যাটাক করা হলো? এরপরেই সেনা প্রধানের বিরুদ্ধে রাস্তায় নামে হাসনাতের দলবল। হাসনাতের বিরুদ্ধে সেনাবাহিনী ব্যবস্থা নিতে পারে এরকম হাওয়া তুলে দিয়ে শুরু হয় হইচই। বিশেষজ্ঞদের মতে গত ফেব্রুয়ারিতে দেশকে শান্ত রাখতে সেনা প্রধানের কড়া বার্তাতেই গা জ্বালা ধরেছে মৌলবাদের মদতে চলা হাসনাতদের। বলবেন যে আমি সতর্ক করিনি, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। এই জায়গা থেকেই জল্পনা ছড়ায়, তাহলে কি সেনা শাসনের ইঙ্গিত দিয়েছেন ওয়াকার? হাসনাতদের এই বাড়াবাড়ি কি সেনা শাসনের দিকেই নিয়ে যাচ্ছে বাংলাদেশকে? সেনা শাসনে দেশকে না রেখে আদৌ সুষ্ঠু নির্বাচন সম্ভব বাংলাদেশে? গত বছর থেকেই একবারটি হলেও নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে চাইছেন মোহাম্মদ ইউনূস। গত সেপ্টেম্বরে দুজনেই ছিলেন রাষ্ট্রসংঘের অধিবেশনে। সেবারও বাংলাদেশের তরফে বৈঠকের অনুরোধ এসেছিল, দেখা হয়েছে, কথা হয়নি। ভারতের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল কথা বলার মতন পরিস্থিতি তৈরি করুক বাংলাদেশ। সেই পরিস্থিতি তৈরি হয়নি আজও। তার মধ্যেই ব্যাংককে বিমস্টেক বৈঠক। গত 7.5 মাসে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোন জায়গায় দাঁড়িয়েছে তা আমাদের সকলেরই জানা। এই আবহে বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক কি সম্ভব? এমন একটি ইচ্ছে প্রকাশ করে ভারতের সঙ্গে যোগাযোগ করেছেন বাংলাদেশের তদারকি সরকারের আধিকারিকরা। ভারত এ বিষয়ে এখনও অফিসিয়ালি কোনো বক্তব্য জানায়নি, কিন্তু একেবারেই স্পষ্ট বার্তা, যে বার্তা জি 24 ঘন্টার হাতে এসেছে তা হলো ভারত আপাতত এমন কোনো বৈঠকে রাজি নয়। অর্থাৎ ব্যাংককে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হলেও সেই সাক্ষাৎ হবে নেহাত সৌজন্যমূলক সাক্ষাৎ, যা সাধারণত হয়ে থাকে, কিন্তু সরকারিভাবে বৈঠক সম্ভব নয়। এই বৈঠক তখনই সম্ভব যখন বাংলাদেশে একটি স্বাধীন সরকার থাকবে, বাংলাদেশে একটি নির্বাচিত সরকার থাকবে। আর তার থেকেও বড় কথা, বাংলাদেশে যে ধর্মনিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করার কথা বলা হয়ে থাকে, বাংলাদেশে সব ধর্মকে রক্ষা করার জন্য যে সরকার বদ্ধপরিকর, সেই সরকারের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী বৈঠক করবেন। সংখ্যালঘুদের ওপর অত্যাচার,
সেখানে সন্ত্রাসবাদীদের বাড়বাড়ন্ত এবং আইন শৃঙ্খলা ভেঙে পড়ার পরেও বাংলাদেশ সরকার যখন ভারত বিদ্বেষকে মদত দিচ্ছে তখন ভারত কোনোভাবেই মনে করছে না এখন অন্তত মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের সময় এসেছে। নয়াদিল্লি থেকে রাজীব চক্রবর্তী, জি24 ঘন্টা। শুরুতেই বলেছি শনিবারের রাত 9টা বিনোদনের ঘনঘটা। সেই বিনোদন উন্মাদনা আইপিএল নিয়ে। দেখাবো শনিবারের আইপিএল এর উন্মাদনা। ক্রিকেটের নন্দন কাননে তারকা খচিত আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন কে? খোদ কিং খান শাহরুখ খান। কে ছিলেন না? শ্রেয়া ঘোষাল, দিশা পাটানি, বিরাট কোহলি, সঙ্গে কেকেআর আর আরসিবির তারকা ক্রিকেটাররা। উদ্বোধনের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। একদিকে শাহরুখ খান, অন্যদিকে বিরাট কোহলি। ইডেন গার্ডেন্সে আইপিএল এর উদ্বোধনকে ঘিরে শহরবাসীর মধ্যে উন্মাদনা। ওফ, পারদে ধরা পড়বে না। এতদিনে একটু হলেও অভ্যেস হয়েছে আপনার সত্যি শোনার, রোজ রাত 9টায়। প্রস্তুত থাকুন, আগামীকালও ফিরছি রাত 9টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।